শুভ সময়। এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে পড়ব কবি ম্যাথিউ আর্নল্ড এর লেখা একটি কবিতা, ডোভার বিচ। আমরা জানি যে ম্যাথিউ আর্নল্ড একজন ভিক্টোরিয়ান পোয়েট। তিনি একজন কালচারাল ক্রিটিক। হিউম্যান কন্ডিশন এবং সোসাইটি নিয়ে তার যে চিন্তা ভাবনা, ইনসাইটফুল হচ্ছে যে অবজারভেশন, সেটা এখন পর্যন্ত ভীষণভাবে রিলেভেন্ট। অর্থাৎ এখন পর্যন্ত, এই সময় পর্যন্ত তার সেই চিন্তা ভাবনা ভীষণভাবে প্রাসঙ্গিক। আচ্ছা, আমরা এবার জানবো যে এই ডোভার বিচ কবিতাটিতে রয়েছে 37টা লাইন এবং 4টা স্ট্যান্জাতে লেখা হয়েছে এটা। এবং এই কবিতাটিকে আমরা লিরিক পোয়েম বা ড্রামাটিক মনোলগ বলতে পারি। পাবলিশ করা হয়েছিল 1867 সালে। তো এই যে ডোভার বিচ, এই ডোভার বিচটা আসলে হচ্ছে ইংল্যান্ডের কেন্ট কাউন্টিতে অবস্থিত একটি বিখ্যাত সৈকত। হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা কবিতার লাইন বাই লাইন পড়ব। অবশ্যই অর্থ বুঝে যাব এবং সেই সাথে আমরা যেই প্রত্যেকটা লাইনে আমরা চেষ্টা করব খুঁজতে যে কি কি অ্যাকচুয়ালি ফিগার্স অফ স্পিচ কবি ব্যবহার করেছেন এই কবিতাটি লিখতে। আমরা যে কোনো কবিতা পড়ার সময় অবশ্যই লাইন বাই লাইন পড়ব। এমনকি যে কোনো বই পড়ার সময় অবশ্যই আমরা স্কিপ করব না। আমরা কিন্তু জানি যে প্রমোদ চৌধুরী বলেছে বই পড়ার একমাত্র উদ্দেশ্যই হওয়া উচিত বা উদ্দেশ্য হচ্ছে আনন্দ পাওয়ার জন্য সাহিত্য পড়া বা বই পড়া। কিন্তু আমরা যে সাধারণভাবে দেখলে আমরা সাধারণ মানুষেরা যেভাবে চিন্তা করি যে বই পড়ার মাধ্যমে, আমরা যেহেতু প্রমোদ চৌধুরী নই, আমরা সাধারণ মানুষেরা কি করি, দুই ধরনের বেনিফিট পাওয়ার জন্য আমরা বই পড়ি। একটা অবশ্যই ফার্স্ট ওয়ান হচ্ছে আনন্দ পাওয়ার জন্য, এবং সেকেন্ড ওয়ান অবশ্যই আমাদের ইনার মাইন্ডটাকে ডেভেলপ করার জন্য। হ্যাঁ, বা আমাদের চিন্তা ভাবনাকে উন্নত করার জন্য আমরা বই পড়ে থাকি। জ্ঞানের আলোকে বিস্তৃত করার জন্য আমরা বই পড়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা যখনই কোনো কবিতা পড়ব সেটা অবশ্যই লাইন বাই লাইন পড়ব, কারণ কবিতার যেই প্রকৃত ভাব, যেই কবি যেই হিডেন মিনিংটা বোঝাতে চেয়েছেন, ভাব রস বলে একটা কবিতার ব্যাপার আছে, সেটাকে আমাদেরকে ধরতে হবে। হ্যাঁ, সেজন্য অবশ্যই কবিতা পড়ার সময় আমাদেরকে লাইন বাই লাইন প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সেন্টেন্স আমাদেরকে পড়তে হবে এবং সেগুলোকে বুঝতে হবে। যদিও কবিতা অনেক অনেক বড় কিছু কবিতা রয়েছে, সেগুলো এভাবে লাইন বাই লাইন পড়া সম্ভব নয়। কিছু কবিতা রয়েছে সেগুলোকে আমরা লাইন বাই লাইন পড়তেও পারবো না, আর পড়লেও ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। একটা ভিডিও তো কখনোই কভার করা সম্ভব নয়। এক একটা কবিতা এমনও আছে যে 20-30টা ভিডিও বানাতে হবে যদি সেটাকে লাইন বাই লাইন পড়ে কভার করতে হয়। তো সেক্ষেত্রে আমরা সবসময় লাইন বাই লাইন পড়তে পারবো না, কিন্তু চেষ্টা করব। হ্যাঁ, আমরা কবিতাটি শুরু করবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কবিতাটিতে কি বলা হয়েছে, অ্যাকচুয়ালি কবি কি বলতে চেয়েছেন সেটাকে ছোট্ট করে আমরা একটু সামারাইজ করব, যাতে করে আমাদের কবিতাটি বুঝতে খুবই সুবিধা হয়। হ্যাঁ, তো এই কবিতাটি শুরু হয়েছে অ্যাকচুয়ালি যেই সমুদ্রের শান্ত নির্মল একটা প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দিয়ে। কবি যেখানে তার বিলাভেডের সাথে সমুদ্রকে উপভোগ করছেন, এবং পরক্ষণেই এই বর্ণনার পরেই একটা হচ্ছে মেলানকলিক টোন আমরা দেখতে পাবো। আধুনিক পৃথিবীর যেই হচ্ছে বিশ্বাস ও নিশ্চয়তার ক্ষয়, এটা নিয়ে পরবর্তীতে তার লেখা আক্ষেপে রূপ নেয়। শেষে হচ্ছে জীবনের বিভ্রান্তি ও সংঘর্ষের ভিড়ে একমাত্র আশ্রয় হিসেবে তিনি তার বিলাভেডের প্রতি পারস্পরিক ভালোবাসা এবং বিশ্বাসের আবেদন জানিয়ে এই কবিতাটি শেষ করে। আচ্ছা, এখন আমরা কবিতাটি লাইন বাই লাইন পড়ব এবং কবি অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছেন সেটা আমরা দেখব। দ্য সি ইজ কাম টুনাইট, আজ রাতে সমুদ্র শান্ত। দ্য টাইড ইজ ফুল, দ্য মুন লাইস ফেয়ার, ঢেউয়ে পরিপূর্ণ এবং চাঁদ সুন্দরভাবে আলো দিচ্ছে। তো এখানে যেই প্রথম লাইনটা, দ্য সি ইজ কাম টুনাইট,
এখানে কিন্তু আমরা একটা ইমাজারি দেখতে পাচ্ছি, একটা চিত্রকল্প দেখতে পাচ্ছি। এই লাইনটা যখনই আমরা পড়ছি তখনই আমাদের সেই সমুদ্রের যে শান্ত সমুদ্রের যেই দৃশ্যটা সেটা চোখের সামনে ভেসে উঠছে। তাই এখানে আমরা বলতে পারি কবি যে ফিগার অফ স্পিচটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে ইমাজারি। হ্যাঁ, তারপর কি বলছে, দ্য টাইড ইজ ফুল, ঢেউয়ে পরিপূর্ণ, দ্য মুন লাইস ফেয়ার, চাঁদ হচ্ছে সুন্দরভাবে আলো দিচ্ছে। এখানে দ্য মুন লাইস ফেয়ার, এটা এটাকে আমরা ইমাজিনারি বলতে পারি, কিন্তু এটা এটা মূলত পার্সনিফিকেশন। হ্যাঁ, দ্য মুন লাইস ফেয়ার এটা পার্সনিফিকেশন। আচ্ছা, upon the straits on the French coast the light gleams and is gone। আচ্ছা, এখানে কি বলছে যে আপন দ্য স্ট্রেটস, যে জলসীমার উপর, জলপ্রণালীর উপর, অন দ্য ফ্রেঞ্চ কোস্ট। ফ্রেঞ্চ কোস্ট বলতে এখানে বোঝাচ্ছে যে ফ্রান্সের উপকূল বা ফ্রান্সের সমুদ্র তীরবর্তী যেই অঞ্চল। হ্যাঁ, আচ্ছা, তাহলে বলছে দ্য মুন লাইস ফেয়ার, চাঁদ সুন্দরভাবে আলো দিচ্ছে। আপন দ্য স্ট্রেটস কোথায় দিচ্ছে, হচ্ছে জলপ্রণালীর উপরে চাঁদ সুন্দরভাবে আলো দিচ্ছে, হচ্ছে ফ্রেঞ্চ কোস্টের উপর যে লাইটগুলো জ্বলছে আবার নিভে যাচ্ছে। দ্য ক্লিফস অফ ইংল্যান্ড স্ট্যান্ড গ্লিপারিং অ্যান্ড ফাস্ট আউট ইন দ্য ট্রাঙ্কুইল বে। ইংল্যান্ডের খাড়া পাহাড়গুলো হচ্ছে দাঁড়িয়ে আছে, যেগুলো হচ্ছে কি বিশাল বিস্তৃত এবং যেগুলো মনে হচ্ছে জল জল করছে, এবং কোথায় দাঁড়িয়ে আছে, শান্ত উপসাগরের মধ্যে। তো এখানে আমরা আরেকটা ইয়া দেখতে পাই, ফিগার অফ স্পিচ দেখতে পাই, যেটা হচ্ছে দ্য ক্লিফস অফ ইংল্যান্ড স্ট্যান্ড। তো এখানে ইংল্যান্ডে খাড়া পাহাড়গুলো দাঁড়িয়ে আছে। তো এখানে আমরা আরেকবার কিন্তু পার্সনিফিকেশন দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর কি বলছে, আউট ইন দ্য ট্রাঙ্কুইল, হ্যাঁ, কাম টু দ্য উইন্ডো, কাম টু দ্য উইন্ডো। কবি এখানে কাকে জানালার কাছে আসতে বলছেন, কবি এখানে তার বিলাভেডকে জানালার পাশে আসতে বলছেন, বা ওয়াইফকে জানালার পাশে আসতে বলছেন। সুইট ইজ দ্য নাইট এয়ার, রাতের বাতাস মিষ্টি, অর্থাৎ সমুদ্র থেকে রাতের যেই বাতাস আসছে জানালায় সেটা ভীষণ মিষ্টি। সেখানে সেই জানালার কাছে কবি তার বিলাভেডকে আসতে বলছে। আচ্ছা, অনলি ফ্রম দ্য লং লাইন অফ স্প্রে, সমুদ্রের সীমান্ত থেকে, সমুদ্রের সীমান্ত থেকে মানে যেই বাতাসটা আসছে সেখানে, সেটা হচ্ছে সমুদ্র সীমান্ত থেকে। কোথায়, হোয়ার দ্য সি মিটস দ্য মুন ব্যালেন্সড ল্যান্ড, যেখানে হচ্ছে চাঁদ সমুদ্রের সাথে মিশে যায়, সেখান থেকে মূলত এই সুইট এয়ারটা, মিষ্টি বাতাসটা আসছে। লিসন, লিসন, ইউ হিয়ার দ্য গ্রেটিং রোয়ার অফ পেবলস, মানে শোনো, তুমি শুনতে পাচ্ছ যেই হচ্ছে নুড়ি পাথরের যেই কর্কশ গর্জন, সেটা শুনতে পাচ্ছ তুমি। উইচ দ্য ওয়েভস ড্র ব্যাক অ্যান্ড ফ্লিং অ্যাট দেয়ার রিটার্ন আপ দ্য হাই স্ট্রেন্ড, যেগুলোকে এই যে যেই ঢেউগুলো পেছনের দিকে নিয়ে যাচ্ছে, আবার ফেরার পথে কি করছে, তীরে ছুঁড়ে ফেলছে এই নুড়ি পাথরগুলোকে। তো এই নুড়ি পাথরের যেই গ্র্যাটিং রডটা তুমি শুনতে পাচ্ছ, শোনো। বিগিন অ্যান্ড সিচ, এটা এই এই প্রক্রিয়াটা, যেই ঢেউগুলো পাথরগুলোকে হচ্ছে পেছনের দিকে নিয়ে যাচ্ছে, আবার সামনের দিকে ছুঁড়ে ফেলছে, এই প্রক্রিয়াটা শুরু হচ্ছে, আবার থেমে যাচ্ছে, অ্যান্ড দেন অ্যাগেইন বিগিন, এবং তারপর কি হচ্ছে, আবারও শুরু হচ্ছে। উইথ tremulous cadence slow and bring the ইটার্নাল নোট অফ স্যাডনেস ইন। প্রক্রিয়াটা যখন চলছে তখন কি হচ্ছে, একটা কম্পমান ধীর একটা সুরের মূর্ছনা আসছে। হ্যাঁ, যেটাকে এই সুরকে কবি কিনা বলেছেন যে ইটার্নাল নোট অফ স্যাডনেস। এই যে এই টার্মটা ইটার্নাল নোট অফ স্যাডনেস, এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। হ্যাঁ, এবং অবশ্যই এই কবিতাটা বুঝতে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। ইটার্নাল নোট অফ স্যাডনেস অর্থাৎ কি, এটা হচ্ছে চিরন্তন বিষাদের একটা সুর। নুড়ি পাথরের যেই শব্দটা, এটার মাধ্যমে কি হচ্ছে, একটা কম্পমান, একটা সুরের ধীর সুরের মূর্ছনা
সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কবির কাছে একটা চিরন্তন বিষাদের সুর বলেই মনে হচ্ছে। তো আমরা এই স্ট্যান্জাটা যদি আরেকবার একটু সামারাইজ করি তাহলে হচ্ছে কবি এখানে প্রথমেই শান্ত সমুদ্রের একটা বর্ণনা দিয়েছে, যেখানে কিনা হচ্ছে চাঁদ সুন্দরভাবে কিরণ দিচ্ছে, তারপরে পূর্ণ জোয়ার আছে, তারপরে যে ইংল্যান্ডের খাড়া পাহাড়গুলো বিস্তৃত হয়ে যেন জল জল করছে, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এরকম সুন্দর একটা বর্ণনা কবি দিচ্ছেন। তারপর হচ্ছে কবি তার বিলাভেডকে ডাকছেন যে এসো, জানালার কাছে এসো, রাতের যেই বাতাস সেটা মিষ্টি, সেটাকে উপভোগ করার জন্য কবি ডাকছেন তার বিলাভেডকে। এবং তিনি বলছেন এই বাতাসটা কোথা থেকে আসছে, সেটা আসছে হচ্ছে ওই যে দূরে, যেখানে চাঁদ হচ্ছে সমুদ্রের সাথে মিশেছে, সেখান থেকেই এটা আসছে। এবং পরক্ষণেই কবি বলছেন, শোনো, তুমি শুনতে পাচ্ছ যে গ্র্যাটিং রোর অফ ফেবস, মানে নুড়ি পাথরের যে কর্কশ গর্জন, সেটা তুমি শুনতে পাচ্ছ। এবং সেই গর্জনটা আসলে একটা ধীর সুরের মূর্ছনা তৈরি করছে, যেটা কিনা কবির কাছে মনে হচ্ছে যে এটা একটা এটার্নাল নোট অফ স্যাডনেস। হ্যাঁ, চিরন্তন বিষাদের সুর। এই ছিল ফার্স্ট স্ট্যান্জা। কবি মূলত বোঝাতে চেয়েছেন এখানে বাইরের প্রকৃতি অ্যাকচুয়ালি শান্ত হলেও অন্তরে লুকিয়ে আছে গভীর বিষাদ। আচ্ছা, এবার আমরা চলে যাব সেকেন্ড স্ট্যান্জাতে। Sophocles long ago heard it on the Aegean, and it brought into his mind the turbid ebb and flow. আচ্ছা, সফোক্লিস লং এগো মানে সফোক্লিস অনেক আগে হার্ড ইট অন দ্য এজিয়ান, এটা শুনেছিল এজিয়ানে। অর্থাৎ এখানে কোনটা শুনেছিলেন সফোক্লিস? ইট বলতে এখানে বোঝাচ্ছে ওই যে ইটার্নাল নোট অফ স্যাডনেস, এটাকেই এখানে ইট বলে বোঝাচ্ছেন যে সফোক্লিস এই ইটার্নাল নোট অফ স্যাডনেসটা শুনেছিলেন কি অনেক আগেই। হ্যাঁ, যেহেতু সফোক্লিস একজন গ্রিক নাট্যকার, সেহেতু তিনি সেই অ্যানসিয়েন্ট সময় থেকেই এই ইটার্নাল নোট অফ স্যাডনেসটা শুনেছিলেন। হ্যাঁ, আর এই যে কোথায় শুনেছিলেন? এজিয়ান। আচ্ছা, এজিয়ান বলতে এখানে গ্রিস ও তুরস্কের মধ্যকার যেই এজিয়ান সাগর, সেটাকে বোঝানো হয়েছে। এখানে এজিয়ানটাকে মূলত একটা সিম্বল হিসেবে দেখানো হয়েছে, যে এটা হচ্ছে এজিয়ান এখানে ইতিহাস ও চিরন্তন যেই মানব বেদনা, সেটার একটা সিম্বল হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। অ্যান্ড ইট ব্রট ইনটু হিজ মাইন্ড দ্য টার্বিড এব অ্যান্ড ফ্লো অফ হিউম্যান মিজারি। তো এই যেই হচ্ছে অস্বচ্ছ ভাটা, এটা হচ্ছে এই ধারাটা মানুষের যেই মিজারি, যে দুঃখ কষ্ট, সেটাকে বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি। অর্থাৎ এখানে কবি বোঝাচ্ছেন যে মানব মনের যে অস্থির ওঠা নামা, এই ব্যাপারটাকে হচ্ছে উই ফাইন্ড অলসো ইন দ্য সাউন্ড থট হিয়ারিং ইট বাই দিস ডিস্ট্যান্ট নর্দার্ন সি। অর্থাৎ আমরাও এই শব্দে একই চিন্তা হচ্ছে খুঁজে পাই। হ্যাঁ, কোন চিন্তা? সেই যে ইটার্নাল নোট অফ স্যাডনেস, যেটা হচ্ছে মানুষের যেই মিজারি, হিউম্যান মিজারি, এটা আমরা খুঁজে পাই নর্দার্ন, দূরবর্তী নর্দার্ন সির এই সাগরের এই শব্দে। আমরা সেই যে হচ্ছে এনশিয়েন্ট সময়ে যেই সফোক্লিস এই শুনেছিলেন যেই মিউজিকটা, সেই সেম মিউজিকটা, সেই সেম চিন্তা ভাবনা আমরাও কিন্তু এই সাউন্ডের মাধ্যমে খুঁজে পাই। এটাই হচ্ছে সেকেন্ড স্ট্যান্জাতে মূলত বলা হয়েছে। আমরা আলটিমেটলি সেকেন্ড স্ট্যান্জাতে কি বুঝলাম? যে মানুষের দুঃখ বেদনা দুর্দশা সময় চেঞ্জ হলেও সেটা কিন্তু চিরন্তন। অর্থাৎ মানুষের দুঃখ দুর্দশা সময়কে ছাড়িয়েও চিরন্তন। এবারে আমরা থার্ড স্ট্যান্জায় যাব। থার্ড স্ট্যান্জার শুরুতে কবি বলছেন, দ্য সি অফ ফেইথ ওয়াজ ওয়ান্স টু at the full and round earth's shore. অর্থাৎ এখানে সি অফ ফেইথ বলতে রিলিজিয়াস যেই বিলিফটা, ধর্মীয় বিশ্বাসটা, এটাকে বোঝানো হয়েছে। তো এটা কি ছিল? একটা সময় ছিল হচ্ছে ফুল, এই ধর্মীয় বিশ্বাসটা ছিল ফুল, পরিপূর্ণ ছিল মানুষের মধ্যে। রাউন্ড আর্থ শোর মানে পৃথিবী জুড়ে মানুষের মধ্যে একটা সময়ে ধর্মীয় বিশ্বাসটা ছিল পরিপূর্ণ। lay like the folds of a bright girdle furled.
আচ্ছা, এটা হচ্ছে কি ছিল, কেমন ছিল, উজ্জ্বল কোমরবন্ধের ভাঁজের মতো পৃথিবীকে ঘিরে ছিল। কি ঘিরে ছিল? যে রিলিজিয়াস ফেইথটা, এটা উজ্জ্বল কোমরবন্ধের ভাঁজের মতো পৃথিবীকে ঘিরে ছিল। বাট নাও আই অনলি হিয়ার, কিন্তু এখন আমি কেবলই শুনতে পাই ইটস মেলানকলি লং উইথড্রয়িং রোর, তার দীর্ঘ বিষণ্ণ সরে যাওয়া যেই গর্জন, হ্যাঁ, বিষণ্ণ দীর্ঘ যেই সরে যাওয়া গর্জন, সেটাকে শুনতে পাই। কিসের সরে যাওয়া গর্জন? যেই রিলিজিয়াস ফেইথটা ফেড হয়ে যাচ্ছে, ধর্মীয় বিশ্বাসটা সরে যাওয়ার যে গর্জন, সেটাই শুধুমাত্র এখন কবি শুনতে পান। এখানে সি অফ ফেইথ হচ্ছে একটা মেটাফর হিসেবে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তারপর বলছে রিট্রিটিং টু দ্য ব্রেক, যেই পিছু হচ্ছে নিঃশ্বাসের দিকে, অব দ্য নাইট উইন্ড, রাতের হাওয়া, ডাউন দ্য ভাস্ট এজেস টেরার, বিশাল নিরানন্দ প্রান্ত বরাবর। আচ্ছা, অ্যান্ড নেকেড সিঙ্গেলস অব দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর নিরাবরণ পাথুরে তটভূমিতে। এই অংশে কবি বলতে চেয়েছেন যে যে রিলিজিয়াস ফেইথ, এই ফেইথের ধীরে ধীরে সরে যাওয়ার যেই গর্জন, কবি শুধু এখন সেটা শুনতে পান। একটা সময় যেমন পৃথিবী হচ্ছে একটা উজ্জ্বল কোমর বন্ধের ভাঁজের মতো হচ্ছে যে রিলিজিয়াস ফেইথ পৃথিবীর মানুষকে ঘিরে রেখেছিল, সেটা আর নেই। কবির মনে হয়েছে যে বিশ্বাসের এই অবসান পৃথিবীকে ফাঁকা শুষ্ক একটা হচ্ছে নিরাশ এক স্থানে পরিণত করে আর কি। তো এই স্ট্যান্ডাতে এটাই বোঝানো হয়েছে। আচ্ছা, পরবর্তী স্ট্যান্ডায় যদি আমরা আসি, লাস্ট স্ট্যান্ডা বা স্ট্যান্ডা 4, আহ লাভ, লেট আস বি ট্রু। কবি তার বিলাভেডকে বলছেন যে প্রিয়, আমরা চলো সত্য হই, টু ওয়ান অ্যানাদার, একে অন্যের প্রতি সত্য হই। ফর দ্য ওয়ার্ল্ড হুইচ সিমস টু লাই বিফোর আস লাইক আ ল্যান্ড অফ ড্রিমস। এই পৃথিবীর জন্য, যেটা কিনা মনে হয় যে আমাদের সামনে বিস্তৃত আছে, একটা স্বপ্নের স্থানের মতো বিস্তৃত রয়েছে। সো ভেরিয়াস, সো বিউটিফুল, সো নিউ, মানে খুবই বিচিত্র, খুবই সুন্দর, খুবই নতুন, হ্যাঁ। আমরা পরবর্তী লাইন পড়লে বুঝবো এখানে আরেকটা ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন কবি। হ্যাথ রিয়েলি নেদার জয় নর লাভ নর লাইট, এখানে সত্যি কোনো আনন্দ নেই, কোনো ভালোবাসা নেই, কোনো আলো নেই। তো কবি এই প্রথম এই প্রথমে এই লাইনটাতে তিনি কি বলেছেন? সো ভেরিয়াস, সো বিউটিফুল, সো নিউ। এখানে হচ্ছে কবি একরকম ভাব প্রকাশ করেছেন, পরবর্তীতেই তিনি নেগেটিভ কথা বলেছেন। তো সেক্ষেত্রে এই যে সো ভেরিয়াস, সো বিউটিফুল, সো নিউ, তারপরের লাইনে তিনি হ্যাথ রিয়েলি নেদার জয় নর লাভ নর লাইট, এখানে প্রথমেই তিনি প্রশংসা করেছেন, পরবর্তীতেই কিন্তু তিনি ভিন্ন রকম কথা বলেছেন। সুতরাং এটাকে আমরা একটা আইরনি হিসেবে ধরতে পারি, হ্যাঁ। আচ্ছা, নর সার্টিটিউড, নর পিস, নর হেল্প ফর পেইন, নেই নিশ্চয়তা, নেই হচ্ছে যে শান্তি, নেই দুঃখ লাঘবের উপায়, হ্যাঁ। অ্যান্ড উই আর হেয়ার অ্যাজ অন এ ডার্কলিং প্লেন, এবং আমরা এখানে আছি যেন অন্ধকার এক প্রান্তরে। Swift with confused alarms of struggle and flight, সংগ্রাম আর পালানোর বিশৃঙ্খল আতঙ্কের, অর্থাৎ যেখানে সংঘর্ষ আর পালানোর এলোমেলো ভয়ভীতি ছড়িয়ে আছে। তো where ignorant armies clash by night, যেখানে সেনারা রাতে মুখোমুখি সংঘর্ষ করে। আমরা এই লাস্ট স্ট্যান্ডটা যদি একটু সামারাইজ করি, যে কবি এখানে মূলত বলেছেন যে তার বিলাভেডকে তিনি বলেছেন, এসো আমরা পারস্পরিকভাবে সত্য থাকি এবং বিশ্বস্ত হই। তিনি বলেছেন যে পৃথিবী সুন্দর, শান্ত, স্নিগ্ধ মনে হলেও বাস্তবে কিন্তু কোনো আনন্দ, নিশ্চয়তা, শান্তি নেই। কেন? আমরা এক অন্ধকার প্রান্তরে দাঁড়িয়ে আছি, যেখানে হচ্ছে রিলিজিয়াস ফেইথটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। কবি মূলত এখানে যেই আমাদের রিলিজিয়াস ফেইথের ধ্বংসের যে ব্যাপারটা, অনিশ্চয়তার যেই ব্যাপারটা, এগুলো আমাদের WB ইয়েটস যেমন বুঝিয়েছিলেন দ্য সেকেন্ড কামিং কবিতাটিতে। তিনি বলেছিলেন থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান্ট হোল্ড। তারপরে আবার আমাদের T.S. এলিয়ট যেমন ওয়েস্টল্যান্ডে বুঝিয়েছিলেন, ঠিক তেমনভাবেই
আমাদের হচ্ছে যেই অনিশ্চয়তা, যেই হচ্ছে বিশৃঙ্খলা সবকিছুকেই সেরকম ভাবে কিন্তু আমাদের কবি ম্যাথিউ আর্নল্ডও বুঝেছেন এবং এই কবিতাটিতে তুলে ধরেছেন আর কি। তো কবি এত কিছু এই কঠিন পৃথিবী, এই হচ্ছে যেখানে কোনো নিশ্চয়তা নেই, কোনো হচ্ছে ধর্মীয় বিশ্বাস নেই, একটা বিভ্রান্তিকর পরিস্থিতি, তো কবির মনে হয় যে এই বিশৃঙ্খল ও আতঙ্কের যেই পৃথিবী, এর মধ্যেও একমাত্র আশ্রয় হচ্ছে তার বিলাবেডকে তিনি বলেন একে অন্যের প্রতি সত্য ও বিশ্বস্ত থাকা এবং ভালোবাসা। তো এই ছিল আজকের কবিতা। এখন আমরা দেখব এই কবিতাটিতে কি কি থিম ব্যবহার করা হয়েছে। শুধু আমরা থিমগুলো উল্লেখ করব আর কি। দ্য সি ইমেজারি, লাভ অ্যান্ড কম্পানিয়নশিপ আছে, ফেথ অ্যান্ড ডাউট আছে, ডেকে অফ রিলিজিয়াস ফেথ, তারপর হচ্ছে ভিক্টোরিয়ান ক্রাইসিস। তো এই ছিল আমাদের আজকের কবিতা। আশা করছি আমরা বুঝতে পেরেছি। আমরা যে কোনো কবিতা অবশ্যই মন দিয়ে পড়ার চেষ্টা করব, কবিতাকে উপলব্ধি করবার চেষ্টা করব, অনুধাবন করার চেষ্টা করব। যদিও কল্পনা নির্ভর, কিন্তু আসলে সাহিত্য হচ্ছে বাস্তবের দর্পণ। সকলের জন্য শুভকামনা। শেষ পর্যন্ত সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।